পরমাণু ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠক, ফলপ্রসূ দাবি ওয়াশিংটনের। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মত ইউক্রেন, কিয়েভে রুশ হামলায় নিহত 7। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ভেনেজুয়েলা সরকারের। কারাকাসের পাশে থাকার প্রতিশ্রুতি বেইজিং ও মস্কোর। গাজায় যুদ্ধবিরতি ধরে রাখতে কায়রোয় তুরস্ক, মিশর ও কাতারের জরুরি বৈঠক। উপত্যকা পুনর্গঠনে লাগবে $70,000 কোটি, বলছে জাতিসংঘ। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড়। পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকির মুখেই পরমাণু ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের রাজধানী তেহরান সহ দেশজুড়ে 300 অজ্ঞাতনামা শহীদকে স্মরণেই এই বিশাল শোকযাত্রা। 1980 সালের ইরান ইরাক যুদ্ধের সময় প্রাণ হারান তারা। সোমবার অনুষ্ঠিত শোকযাত্রায় সামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। 8 বছরের সেই যুদ্ধে ইরানের 2 লাখের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন। এদিকে প্যারিসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। বুধবার প্যারিস সফরে যাবেন আব্বাস আরাকচি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানান, এই সফরের উদ্দেশ্যই হল ইরানকে আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা পরমাণু আলোচনায় কূটনৈতিক গতি আনা। বৈঠকে ইরানে আটকে থাকা 2 ফরাসি নাগরিকের বিষয়টিও তুলে ধরার কথা জানান তিনি। এর মধ্যেই মস্কো তেহরানকে পরমাণু অস্ত্র দিতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা। বলেন, পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি থেকে ইরানের প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানাবে চীন ও রাশিয়া। এই পদক্ষেপ তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা আরও বাড়াবে বলে জানান তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া। বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা রুশ প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গোপনে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র। এদিকে কিছু ছোটখাটো সমস্যা বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে কিয়েভ। আলোচনার মধ্যেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, তবে কোনো বৈঠকই যেন বদলাতে পারছে না এ যুদ্ধের ভাগ্য। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে 4 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। হামলায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, 22টি মিসাইল ও 464টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আবুধাবিতে মার্কিন রুশ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল একাধিক দফা আলোচনায় বসেছেন রুশ প্রতিনিধি দলের সঙ্গে। মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের গতি বাড়ানোই এই আলোচনার উদ্দেশ্য। এদিকে ছোটখাটো সমস্যা ছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসন ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমি 9 মাসে 8টি যুদ্ধ শেষ করেছি, আর বাকি আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আমরা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছি। মস্কো থেকে কঠোর বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, সংশোধিত শান্তি পরিকল্পনাটি অবশ্যই ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠকে হওয়া সমঝোতার আদলেই হতে হবে। ল্যাভরভ এও অভিযোগ করেন, ইউরোপীয় নেতারা পরিকল্পনাটি ফাঁস করে শান্তি আলোচনা ভণ্ডুল করতে চাচ্ছে। অন্যদিকে আয়োজিত হয়েছে ইউরোপীয় জোট কোয়ালিশন অফ দি উইলিং এর বিশেষ বৈঠক। এতে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের শঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। সিওলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে পিয়ংইয়ং। স্থানীয় সময় সোমবার এই কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। 3 স্তরের কাঁটাতার, টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ং এর নীরবতা আরও বিপজ্জনক হয়ে উঠছে বলেও জানান প্রেসিডেন্ট।
তাই উত্তেজনা কমাতে আলোচনায় বসা ছাড়া আর কোনো পথ নেই বলে জানান তিনি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ বহু বছরের পুরনো, তবে এবার পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। এর মধ্যে নতুন করে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া ও সামরিক স্থাপনাও নির্মাণ শুরু করেছে উত্তর কোরিয়া। এরই জেরে সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, 3 স্তরের কাঁটাতার, টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ং এর নিরাপত্তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। বলেন, 1953 সালের যুদ্ধবিরতি চুক্তির পর এমন আগ্রাসী প্রস্তুতি আর দেখা যায়নি। G20 সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকা থেকে তুরস্কগামী বিমানে সাংবাদিকদের লি আরও জানান, বর্তমানে উত্তর কোরিয়া বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। যদিও এর আগে সীমান্তে চিহ্ন নির্ধারণ ও সামরিক উত্তেজনা কমাতে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল সংঘর্ষ ঠেকানো, তবে পিয়ংইয়ং কোনো সাড়া দেয়নি। এরই মধ্যে উত্তর কোরিয়ার সেনারা অন্তত 10 বার সীমান্ত অতিক্রম করেছে। এরপর কয়েকবার সতর্কতামূলক গুলি চালায় দক্ষিণ কোরিয়া। লি আরও বলেন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় শান্তি হবে, তবে স্থায়ী শান্তি কাঠামো গড়ে উঠলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ করাও সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসব মহড়াকে দীর্ঘদিন ধরে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,000 মার্কিন সেনা অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি হামলা প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। ওয়াশিংটনকে জবাব দিতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা করছে মাদুরো সরকার। দুই দেশের দ্বন্দ্বে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ফোনালাপের সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপর থেকেই নিজেদের আত্মরক্ষায় তৎপর হয়ে উঠেছে মাদুরোর প্রতিরক্ষা বাহিনী। ওয়াশিংটনের যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কারাকাস। এ নিয়ে দেশটিতে চলছে সামরিক মহড়ায় ব্যবহার করা হচ্ছে দশক পুরানো রুশ অস্ত্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন ও রাশিয়া। ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বলেন, কারাকাসের সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো প্রশাসনের পাশেই আছে মস্কো। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি শক্ত সমর্থনের বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদেশি হস্তক্ষেপের কড়া সমালোচনা করে বেইজিং জানিয়েছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা কারাকাসের পাশেই থাকবে। উত্তেজনার মধ্যে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী খুব শিগগিরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা কবে হতে পারে তা নিশ্চিত নয়। প্রতিবেদন অনুযায়ী ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা মার্কিন সামরিক শক্তি সত্ত্বেও তাৎক্ষণিক স্থল অভিযান আপাতত বিবেচনায় নেই। মার্কিন এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এখনই মাদুরোকে আটকের বা হত্যার কোনো পরিকল্পনা নেই। তবে মাদকবাহী নৌকা ধ্বংস এবং পাচার ঠেকানো অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে এই কর্মকর্তা। ক্যারিবীয় জুড়ে সামরিক উপস্থিতি বাড়ানোর পর পুয়ের্তো রিকোর নৌঘাঁটি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। ভেনেজুয়েলা নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠলেও ওয়াশিংটন ইঙ্গিত দিচ্ছে নতুন ধাপের অভিযানের। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। তীব্র মানবিক সংকটের মধ্যেই 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন ও নাবলুসেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে 7 অক্টোবরের তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। নেতানিয়াহুকে তলব ও সেনা পদোন্নতি স্থগিত নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলে ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 342 জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় 2 যুবককে আটক করা হয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার 9 এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NMA। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন NGO নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। সুদানে যুদ্ধ থামাতে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াড প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন দেশটির সেনাপ্রধান আল বুরহান। যদিও একপাক্ষিকভাবে 3 মাসের মানবিক যুদ্ধবিরতি মেনে নিয়েছে RSF এর প্রধান হামদান দাগালো বলেন, যুদ্ধ নয়, তারা শান্তি চান। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই যুদ্ধের 30তম মাসে আরো গভীর হচ্ছে দুর্ভিক্ষ, গণহত্যার অভিযোগ আর মানবিক বিপর্যয়। সুদানের দারফুরের আল ফাশির দখলে নেয়ার পর পুরো পশ্চিম সুদানের নিয়ন্ত্রণ আরো শক্ত করেছে আধা সামরিক বাহিনী RSF। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বহু গণহত্যার আলামত। আন্তর্জাতিক সংস্থা ও বেঁচে ফেরাদের বর্ণনায় নির্যাতন, ধর্ষণ ও বেসামরিক হত্যার ভয়াবহতা তো আছেই। কর্ডোফোনেও সেনা RSF এর লড়াই চলছে। এমনকি বাবনুসায় দ্রুত নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে RSF। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও UAE মিলে কোয়াড প্রস্তাব করেছিল 3 মাসের যুদ্ধবিরতি, তারপর রাজনৈতিক সমাধান। কিন্তু সেনাপ্রধান আল বুরহান একে সবচেয়ে খারাপ পরিকল্পনা দাবি করে বলেন, এতে সেনাবাহিনী বাতিল করে RSFকে তার দখলকৃত এলাকায় রেখে দেয়া হবে। তিনি বিশেষভাবে আবুধাবিকে পক্ষপাত দুষ্ট মধ্যস্থতাকারী বলে অভিযুক্ত করেন। অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্র, অর্থ দিয়ে সহায়তা করছে দেশটি। পাল্টা সংযুক্ত আরব আমিরাত জানায়, বরাবরই শান্তির চেষ্টা চলেছে, কিন্তু বাধা তৈরি করেছেন বুরহানি। যদিও RSF এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো মধ্যরাতে ঘোষণা দেন 3 মাসের মানবিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত RSF। এর আগের সপ্তাহে কোয়াডের পরিকল্পনায় সম্মতি দিয়েও সেনা অবস্থানে ড্রোন হামলা চালিয়েছিল RSF। তবুও দাগালো বলছেন, কোয়াড দেশগুলো সেনাবাহিনীকে রাজি করাতে কাজ করুক। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন, বারবার হামলা চালিয়েও কিভাবে RSF যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে? এদিকে জাতিসংঘ বলছে, সুদানে চলমান সহিংসতায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 1,40,00,000-এরও বেশি। সহায়তাহীন বহু অঞ্চল দুর্ভিক্ষে ঢুকে গেছে। এমনকি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হয়ে হাসপাতাল অচল হয়ে পড়েছে। ট্রাম্প উদ্যোগ নিল সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের অস্বীকৃতি শান্তি আলোচনাকে আরও অনিশ্চয়তার মুখে ফেলছে বলে মনে করেন অনেকে। তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 9 শিশুসহ 10 জন নিহতের দাবি করা হলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তান ঘোষণা দিয়েই হামলা চালায় দাবি করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী জানান, এ যুদ্ধ সাধারণ আফগানদের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আবারও যুদ্ধের শঙ্কায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা। আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশ রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে। এই প্রাণঘাতী হামলা পাকিস্তান চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। কাবুলের অভিযোগ, একটি বাড়িতে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয়রা বলছেন, নিহত পরিবারটি ছিল সাধারণ দরিদ্র মানুষ, তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। হামলার পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করে বলেন, এটি আফগানিস্তান
আফগানিস্তানের সার্বভৌমত্বে সরাসরি হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পাকিস্তানের বিমান বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। যদিও আফগানিস্তানের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এই অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, পাকিস্তান যখন আঘাত হানে তখন প্রকাশ্যেই হানে। শরীফ জানান, এই যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ আফগানদের বিরুদ্ধে নয়। এদিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে একাধিক অভিযানে অন্তত 40 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী নতুন এক তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেন, ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার একজন হামলাকারী আফগানিস্তানে গিয়ে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে যোগাযোগ করেছিল। ঘটনাটির পর 4 জন সন্দেহভাজনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। তেহরানের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমান। যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এবং ভারত চীন সম্পর্কে আবারও ফাটল।